তো হোয়াট ইজ সায়েন্স অর্থাৎ বিজ্ঞান আসলে কি? তো এই প্রশ্নটার সহজ কোনো উত্তর আমরা কখনোই সেভাবে পাবো না। কারণটা হচ্ছে যে এটা বিভিন্ন ডিসিপ্লিন রয়েছে এবং সেগুলোর ক্ষেত্রে তাদের বিভিন্ন ফিচার আছে, ভিন্ন রকমের এবং ভিন্ন ভিন্ন পদ্ধতি আছে। তো যে কারণে আসলে এককভাবে বিজ্ঞান ব্যাপারটাকে সংজ্ঞায়িত করাটা খুবই জটিল একটি বিষয়, খুবই কমপ্লেক্স একটা বিষয়, যেটাকে আমরা সাধারণভাবে হয়তো জেনে থাকি যে একটা কৌশল, যেটাকে আমরা পর্যবেক্ষণ লব্ধ পরীক্ষা নিরীক্ষা করে সেখান থেকে একটা ফলাফল, সেটা হচ্ছে বিজ্ঞান। কিন্তু সেটা দেখা গেছে যে বিভিন্ন ডিসিপ্লিনের ক্ষেত্রে বিভিন্ন রকম। তো সেটার ক্ষেত্রে দেখা গেছে যে বিভিন্ন ফিচার পাই, বিভিন্ন পদ্ধতিগত দিকগুলো পাই। তো সেটার সাথে সম্পর্কযুক্ত আছে হচ্ছে আমাদের এই বিজ্ঞান বিষয়টা আসলে কি সেটি। এবং একই সাথে বিজ্ঞান যে বিভিন্ন ধরনের সাবজেক্টে শুধুমাত্র যে তালিকা, সেটাও নয়। বিজ্ঞান আমাদের বিভিন্ন রকমের কিছু কমন ফিচার দেয়, যেগুলোর থেকে আমরা বিভিন্ন ধরনের প্রেডিকশন ভিত্তিক বিভিন্ন বিষয়গুলোকে আমরা ধারণাগত দিকটা তৈরি করতে পারি। যেমন সেটা বুঝতে পারার যে সক্ষমতাটা, অর্থাৎ অ্যাডাম টু আন্ডারস্ট্যান্ড, এবং একই সাথে সেই বিষয়টাকে এক্সপ্লেইন করার যে বিষয়াবলী বা প্রবণতাটা সেটা, এবং একই সাথে প্রেডিক্ট দ্য ওয়ার্ল্ড। এই বিষয়াবলীগুলো যখন আমাদের সম্পর্কযুক্ত থাকবে কোনো একটা কিছুর সাথে, তখন সেটা বিজ্ঞানের অন্তর্গত একটা বিষয় হিসেবে আলোচিত হবে। একই সাথে আমাদের যে নন সায়েন্টিফিক যেসব বিষয়াবলীগুলো আছে, যেমন একই সাথে আমাদের হচ্ছে রিলিজিয়ন, তারপর জ্যোতির্বিদ্যা, তারপর হচ্ছে আমাদের ভবিষ্যৎ বা ভবিষ্যৎবাণী করার যে বিষয়াবলীগুলো, এই সব কিছু কিন্তু আমাদের সায়েন্স থেকে সম্পূর্ণ আলাদা। এবং একই সাথে আমাদেরকে এটাও বুঝতে হবে যে আমাদেরকে এই বিজ্ঞানের যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদেরকে যে বিষয়টা ধারণা দেয় যে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এক্সপ্লেইন অ্যান্ড প্রেডিক্ট দ্য ওয়ার্ল্ড। কিন্তু আমরা যদি সায়েন্টিফিক মেথড এবং এভিডেন্সকে ছাড়া এসব কিছুকে বলতে যাই, তাহলে সেটা আমাদের বিজ্ঞানের কাঠগড়ার মধ্যে আসবে না। এই জন্য নন সায়েন্টিফিক এন্টারপ্রাইজের মধ্যে আমরা কখনোই সায়েন্টিফিক মেথড এবং এভিডেন্সের যে বিষয়গুলো, সেগুলোর প্রেক্ষিতে আন্ডারস্ট্যান্ড করার যে বিষয়টা, একই সাথে এক্সপ্লেন করার যে জায়গাটা, এবং একই সাথে প্রেডিক্ট করার যে জায়গাটা, সেটা আমরা পাই না। তো এটা হচ্ছে সায়েন্স এবং একই সাথে নন সায়েন্টিফিক এন্টারপ্রাইজের মধ্যে একটা বিশাল ফারাক। তো এরপর আমরা দেখি যে সায়েন্সটা যেসব বিষয়গুলোর সাথে সম্পর্কযুক্ত পদ্ধতিগত দিক থেকে, মানে সেগুলো হচ্ছে, সেটার মুখ্যত যে প্রধান বিষয় বলি, সেটা হচ্ছে এক্সপেরিমেন্টেশন এবং হচ্ছে পর্যবেক্ষণ, অর্থাৎ পরীক্ষামূলক পরিস্থিতি এবং হচ্ছে একই সাথে পর্যবেক্ষণ। এটা হচ্ছে আমাদের ডিস্টিংক্টিভ মেথড, অর্থাৎ খুবই প্রভাবশালী যে পদ্ধতিটা, সেটা হচ্ছে সায়েন্সকে বোঝার জন্য, সেটা হচ্ছে এক্সপেরিমেন্টেশন এবং অবজারভেশন, যেটা হচ্ছে আমাদেরকে হিস্টোরিক্যালি মার্ক আ টার্নিং পয়েন্ট ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য মডার্ন সায়েন্স। যে বিষয়গুলো হচ্ছে আমাদের বর্তমান আধুনিক বিজ্ঞানে নতুন নতুন মোড় তৈরি করার জন্য, ঐতিহাসিক বিভিন্ন চিহ্ন তৈরি করার ক্ষেত্রে এই এক্সপেরিমেন্টেশন এবং অবজারভেশনটা সবচেয়ে বেশি আমাদেরকে সহায়তা করে। একই সাথে সায়েন্স যে বিষয়টা, মানে সেটা আমাদের যেসব বিষয়গুলোর সাথে সম্পর্কযুক্ত, সেটা হচ্ছে কনস্ট্রাকশন অফ দ্য থিওরিজ, অর্থাৎ তত্ত্বের সাথে বিজ্ঞান বিষয়টা সরাসরি সম্পর্কযুক্ত। এবং এই তত্ত্ব বিষয়টা আমাদেরকে যে বিষয়টা সম্পর্কে, অর্থাৎ যে বিষয়ে লক্ষ্যটা দিতে চাই, সেটা হচ্ছে এক্সপ্লেইন দ্য রেজাল্টস অফ এক্সপেরিমেন্টস অ্যান্ড অবজারভেশনস, অর্থাৎ কোনো একটা পরীক্ষা নিরীক্ষা থেকে, পর্যবেক্ষণমূলক পরিস্থিতি থেকে যে ফলাফলগুলো আসে, সেই ফলাফলগুলোর উপর ভিত্তি করে একটা জেনারেল প্রিন্সিপাল বা একটা জেনারেল নীতি দাঁড় করায় ফেলে, সেটা হচ্ছে আমাদের থিওরির অন্তর্ভুক্ত। এবং এটা হচ্ছে আমাদের মেইন টাস্ক অ্যান্ড চ্যালেঞ্জেস অফ দ্য সায়েন্স। এই থিওরিটাই হচ্ছে আমাদের বিজ্ঞান এবং বিজ্ঞানের মধ্যে সবচেয়ে প্রধান যে বিষয়টা, এবং একই সাথে সেটা চ্যালেঞ্জের একটা জায়গা। এখন আমরা দেখি যে অরিজিন অফ দ্য মডার্ন সায়েন্স। তো সায়েন্স আমাদেরকে কোন বিষয় সম্পর্কিত ধারণাগুলা খুব বেশি দিতে চায়, সেটা হচ্ছে আহিস্ট্রিক্যাল ওয়েতে। তো আহিস্ট্রিক্যাল বলতে আমরা কি বুঝবো, অর্থাৎ যেসব কোনো কিছু, অর্থাৎ একই রকম নয় যেসব বিষয়, যেমন আমাদের পৃথিবী আজ থেকে 100 বছর আগে যেরূপ ছিল, ঠিক এখন কিন্তু সেটা অনেকটাই বিভিন্ন দিক থেকে, ম্যাক্রো হোক বা মাইক্রো হোক, এইসব বিষয়গুলোর দিক থেকে কিন্তু সেটা অনেকটাই পরিবর্তিত একটা রূপে চলে আসে। ইভেন আমরা একটা কথাও জেনে থাকি যে এনট্রপির পরিমাণটা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই যে তার যে শৃঙ্খলিত পরিস্থিতি থেকে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়াটা, সেটাও কিন্তু আমাদেরকে একই রকম নয় সেসব বিষয়গুলো, সেই হিস্ট্রিক্যাল ওয়েটা সম্পর্কে আমাদেরকে ভালোভাবে আমাদেরকে শিক্ষার জায়গাটা দেয় হচ্ছে আমাদের সায়েন্স। এবং একই সাথে সেটা যেসব বিষয়গুলোকে অ্যাপ্রিসিয়েশন করে, যেসব আমাদের বিষয়াবলীগুলো, অর্থাৎ বৈজ্ঞানিক যেসব ভাবনা চিন্তাগুলো, সেগুলো আমাদেরকে সবচেয়ে বেশি সাহায্য করে কোন বিষয়গুলোতে, আমাদের যা ফিলসফার্স যারা আছে তাদের ক্ষেত্রে এই সায়েন্টিফিক যে আইডিয়াগুলো, সেগুলো হচ্ছে ও বিভিন্ন ধরনের বিষয়াবলীগুলো সম্পর্কে বুঝতে সহায়তা করে।
তো আমাদের এই যে মডার্ন সায়েন্সের এটার অরিজিনটা আমাদের কিভাবে আসলো, সেটা হচ্ছে মোটামুটি রিভলিউশনটা ঘটছে আমাদের একটা পিরিয়ডে। সেই পিরিয়ডটা হচ্ছে খুবই র্যাপিডলি সেই সময়টাতে আমাদের এই মডার্ন সায়েন্সের যেসব বিভিন্ন ধরনের নতুন নতুন বিষয়াবলীগুলো আমাদের যে অ্যানিশিয়েন্ট যে সায়েন্সটা তার মধ্যে থেকে আমরা নতুন করে সেগুলোকে ভাবনা চিন্তার জায়গা এবং সেটাকে ব্রডভাবে দেখা একটা পরিস্থিতি আমরা পেয়েছি। তো সেই পিরিয়ডটা হচ্ছে ইউরোপের সেই পিরিয়ডটাতে, যখন হচ্ছে মোটামুটি 1500 থেকে 1750 সালের এই সময়টাতে আমরা এই মডার্ন সায়েন্সের অর্থাৎ বৈজ্ঞানিক যে বিপ্লবের যে জায়গাটা, সেই সময়টা আমরা সবচেয়ে বেশি পেয়েছি পুরো পৃথিবী জুড়ে। তো এরপরে দেখি যে সায়েন্টিফিক যে রিভলিউশনগুলো বা বৈজ্ঞানিক যে বিপ্লবগুলো, মানে সেই বিপ্লবগুলো আমাদেরকে কোন সব বিষয়গুলোকে চিহ্নিত করেছিল। সেই সব চিহ্নিত করেছিল অ্যারিস্টটলিয়ান যে ওয়ার্ল্ড ভিউ, অর্থাৎ অ্যারিস্টটলিয়ান চিন্তাগত কৌশল, বিভিন্ন ধরনের পদ্ধতি, বিভিন্ন ধরনের ডিটারমিনেশন মেথড, এই সব কিছুগুলোকে আমাদের যে ইউরোপের সময়টাতে যে সায়েন্টিফিক রিভলিউশনটা হয়েছিল, সেই সব কিছু অ্যারিস্টটলিয়ান ওয়ার্ল্ড ভিউটাকে রিজেক্ট করে দেয় বা সেটাকে নাকচ করে দিয়েছিল। কিসের দিক থেকে? সেটা হচ্ছে সায়েন্টিফিক থিঙ্কিং এর দিক থেকে। শতাব্দী শতাব্দী জুড়ে আমাদের যেসব চিন্তা ভাবনাগুলো একটা ব্যারিয়ারের মধ্যে ছিল বা যে গণ্ডিটা থেকে আমরা পরবর্তী বিষয়গুলোতে হয়তো কোনো ধরনের নতুনত্বের জায়গাটা যেতে চাইনি, তো সেই সব বিষয়গুলো কিন্তু আমরা এই র্যাপিড টাইমটা, অর্থাৎ আমাদের ইউরোপের এই 1500 থেকে 1750-এর মধ্যে কিন্তু বৃহৎভাবে একটা পরিবর্তনের জায়গাটা নিয়ে আসি। এবং সেটাই হচ্ছে আমাদের ওই সময়টাতে বৈজ্ঞানিক যেসব চিন্তাভাবনাগুলো সেগুলো খুব বেশি প্রভাবশালীভাবে অ্যারিস্টটলিয়ান বিভিন্ন ধরনের চিন্তাভাবনার উপরে খুব ডমিনেট করছিল, এবং সেটা একবারে শতাব্দী জুড়ে। এবং এই সব যে সায়েন্টিফিক থিঙ্কিংগুলো, সেগুলো আমাদেরকে যেসব প্রস্তাবিত যেসব তত্ত্বগুলোকে দিয়েছিল, তার মধ্যে ফিজিক্স, বায়োলজি, অ্যাস্ট্রোনমি, কসমোলজি, এই সব কিছুর সাথে সম্পর্কযুক্ত খুবই বৃহৎভাবে, যেগুলোই আমাদেরকে পরবর্তীতে মডার্ন সায়েন্সে রূপান্তর করেছিল অ্যানিশিয়েন্ট সায়েন্স থেকে। তো এরপরে আমাদের সবচেয়ে বড় যে বৈজ্ঞানিক যে বিপ্লব, সেটার মধ্যে যে অংশটা আসে, প্রথম যে ধাপ হিসেবে যেটাকে আমরা পাই, সেটা হচ্ছে কোপারনিশিয়ান রিভলিউশন। অর্থাৎ আমাদের কোপারনিয়াসের যে তত্ত্বটা সেই সময় আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল, সেটার বিপ্লবটা আমরা সবচেয়ে বেশি পাই। যেটার মূল ব্যাখ্যাটাই ছিল হচ্ছে যে আমাদের যে জিওসেন্ট্রিক যে মডেলটা, এই জিওসেন্ট্রিক মডেলটা আমাদেরকে বোঝাইতো যে আমাদের যে পুরো যে ইউনিভার্সটা, মানে সেটার মধ্যে আমাদের পৃথিবী হচ্ছে সেটা সেন্টার, এবং পুরা পৃথিবী, পুরা মহাবিশ্ব এবং তার সে গ্রহ নক্ষত্র এবং সান যেগুলো আছে তার চারপাশে সেগুলো ঘুরতেছে। তো এই যে কোপারনিয়াসের যে রিভলিউশনটা বা বিপ্লবটা, সেটা আমাদেরকে প্রস্তাবিত করেছিল হেলিওসেন্ট্রিক মডেলে। অর্থাৎ সেই সময় অ্যারিস্টটলিয়ান যে চিন্তাগুলো ছিল, সেই সব চিন্তাগুলো থেকে আমাদের ব্যারিয়ারের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো থেকে নতুন যে প্রস্তাবিত মডেলটা আমাদের পেয়েছিলাম, সেটা হচ্ছে হেলিওসেন্ট্রিক মডেল। সেটা আমাদের পুরা মহাবিশ্ব জুড়ে, এবং এটা আমাদেরকে যেখানে আমরা পুরো পৃথিবীটাকে আমাদের মহাবিশ্বের কেন্দ্র হিসেবে চিন্তা করতাম, তো সেই জায়গাটাতে আমাদের পরীক্ষা নিরীক্ষামূলক বিভিন্ন ধরনের পরিস্থিতি পেরিয়ে এসে আমরা সেখানে দেখলাম যে আসলে আমাদের পৃথিবীও আমাদের সূর্যকে কেন্দ্র করে চারপাশে হচ্ছে ঘূর্ণন প্রক্রিয়ার মধ্যে আছে, এবং একই সাথে আমাদের এই যে মহাবিশ্ব, সে মহাবিশ্ব আমাদের গতিশীল অবস্থায় থাকতেছে, এবং একই সাথে তার যে গ্রহ নক্ষত্র যেসবগুলো আছে, মানে সেগুলো হচ্ছে একটা অরবিটের মধ্যে গতিশীল অবস্থায় আছে। তো একই সাথে এই জায়গাটাতে আমাদের যে নতুন যে প্রস্তাবিত অংশটা আসে, সেটা হচ্ছে যে আমাদের পুরো পৃথিবীটা এটা হচ্ছে খুবই নিজের একটা একক বৈশিষ্ট্যটাকে ধারণ করে, এবং একই সাথে সেটা বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্সগুলোকে পেয়েছিল। কোন সময়টাতে? যে সময়টাতে হচ্ছে আমরা বললাম যে পুরো পৃথিবীটা আমাদের মহাবিশ্বের কেন্দ্র নয়, অর্থাৎ আমাদের সূর্যই হচ্ছে আমাদের মূল কেন্দ্র, যেটাকে কেন্দ্র করে আমাদের একটা সোলার সিস্টেম তৈরি হয়ে আছে, এবং সেটার মধ্যে আমাদের পৃথিবীটা তাকে কেন্দ্র করে ঘুরছে। তো এই একক স্ট্যাটাসটার জন্য আমাদেরকে যে সমস্যাটার সম্মুখীন হতে হয়েছিল, সেটা হচ্ছে ক্যাথলিক চার্চের দ্বারা আমরা এক ধরনের রেজিস্ট্যান্স বা বাধা পেয়েছিলাম, এবং একই সাথে আমাদের এস্টাবলিশ করার যে অর্থাৎ সায়েন্টিফিক যে অর্থোডক্সি, অর্থাৎ প্রবল ক্ষমতা সম্পন্ন যে বৈজ্ঞানিক বিশ্বাস এবং যে চর্চাগুলো বৃহৎ পরিসরে গ্রহণীয় হয়, সেই জিনিসটাকে আমরা প্রতিষ্ঠা করতে পেরেছিলাম এই ক্যাথলিক চার্চের বিরুদ্ধে গিয়েও। তো এই সব বিষয়গুলোর প্রেক্ষিতে আমাদের প্রথম এই যখন আমরা এখানের জিওসেন্ট্রিক মডেল থেকে যখন হচ্ছে আমরা হেলিওসেন্ট্রিক মডেলে রূপান্তরিত হয়েছে, তখন থেকে আমাদের বিভিন্ন দিক থেকে সায়েন্টিফিক যে কমিউনিটিটা আছে, সেখানে এই মতামতগুলো প্রতিষ্ঠা পাওয়ার জন্য চারপাশ থেকে যে একটা বৃহৎ পরিসরে যে গ্রহণীয় একটা মতবাদ বা গ্রহণীয় একটা সাপোর্ট, সেই অংশটা প্রতিষ্ঠা পেয়েছিল। তো সেখান থেকে আমাদের মডার্ন সায়েন্সের চর্চার জায়গাটা কিন্তু আরো বেশি অগ্রসরগামী হয়েছিল। তো কোপারনিকাস সে ইনোভেশন করেছিল কোন জিনিসটাকে? মডার্ন ফিজিক্সটাকে।
তো কোপার্নিকাসের হাত ধরেই কিন্তু আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের যে বিষয়টা সেটার কিন্তু একটা লিড পেয়েছিলাম বা সেটার একটা নেতৃত্ব জায়গা পেয়েছিলাম, সেটা হচ্ছে ডেভেলপ করার পদ্ধতির দিক থেকে। এবং পরবর্তীতে সেটা থ্রো দা ওয়ার্ক অফ কেপলারের কাজ এবং একই সাথে গ্যালিলিও, যারা হচ্ছে আমাদের এই প্ল্যানেটারি মোশন, আমাদের যে গ্রহ নক্ষত্রের যেসব গতিগুলো আছে সেসব গতি সম্পর্কিত তাদের যে সূত্রাবলী, এবং একই সাথে একটা বস্তুর হচ্ছে মুক্তভাবে পড়ন্ত অবস্থা, এবং একই সাথে এই সব কিছু কাজের প্রেক্ষিতে আমরা কোপার্নিকাসের কাজের মাধ্যমে মডার্ন ফিজিক্সটাকে আরো বেশি ডেভেলপমেন্ট অবস্থায় পেয়েছিলাম। এবং এখানে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে কেপলার এবং গ্যালিলিও তারা টেলিস্কোপ নামক একটা যন্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের যেসব কনফ্লিক্টেড বা বিভিন্ন ধরনের বিরোধ ছিল যেসব বিষয়গুলো সম্পর্কিত, সেই সব বিষয়গুলো সম্পর্কিত আমাদেরকে কিন্তু একটা তথ্য ভিত্তিক এবং এর সাথে পর্যবেক্ষণ ভিত্তিক বিভিন্ন ধরনের তথ্যগুলো আমাদের সামনে উপস্থাপন করাইতে পেরেছিলেন। এবং তার মধ্যে ছিল হচ্ছে অ্যারিস্টটলিয়ান কসমোলজি, এইটা সম্পর্কিত যেসব ব্যাখ্যাগুলো ছিল সেটা যখন কেপলার এবং গ্যালিলিও তাদের টেলিস্কোপটা ব্যবহার করা শুরু করলো, সেখান থেকে সেসব যে কনফ্লিক্টগুলো সেসব কনফ্লিক্টগুলো কিন্তু আরো বেশি জোরতর হয়ে উঠলো, এটা তাদের হচ্ছে মতের সাংঘর্ষিকতার দিক থেকে। এবং একই সাথে দেখা গেল যে কেপলার এবং গ্যালিলিও যে টেলিস্কোপ পদ্ধতিটা ব্যবহার করলো গ্রহ নক্ষত্রকে বিশ্লেষণ করার জন্য, সেটা আরো বেশি সাপোর্ট করতেছিল আমাদের কোপার্নিকানিজমের এই মতবাদটাকে, অর্থাৎ কোপার্নিকাসের যেসব জিওসেন্ট্রিক থেকে হেলিওসেন্ট্রিকের এইসব বিষয়গুলোকে আমরা আরো বেশি খোলাসাভাবে পাচ্ছিলাম। তো গ্যালিলিও সেই সময়টাতে যখন তার টেলিস্কোপের মাধ্যমে মহাকাশ সম্পর্কিত বিভিন্ন বিষয়াবলী এবং পদার্থবিজ্ঞানের আরো বিভিন্ন বিষয়াবলী সম্পর্কে নতুন নতুন সব তথ্যগুলোকে পর্যবেক্ষণলব্ধ ফলাফলের প্রেক্ষিতে সামনে নিয়ে আসা শুরু করলো, তখন দেখা গেছে যে অ্যারিস্টটলিয়ান যেসব বিভিন্ন তত্ত্বগুলো ছিল সেই সব তত্ত্বগুলো হচ্ছে রিফিউটেড বা বাতিল হওয়া শুরু করলো। যেমন হচ্ছে যে হ্যাভিয়ার বডি, অর্থাৎ ভারী যে বস্তুগুলো সেগুলো হচ্ছে ফল ফাস্টার দ্যান লাইটার ওয়ান্স, অর্থাৎ হালকা বস্তুর তুলনায় আমাদের দেখা গেছে যে ভারী যেসব বস্তুগুলো সেগুলো হচ্ছে দ্রুত পড়ে। তো এটা হচ্ছে কোন দিক থেকে, যখন হচ্ছে আমাদের দেখা গেছে যে আমাদের সাধারণ অবস্থায় যখন আমরা ন্যাচারাল ভাবে একটা অ্যাটমসফিয়ারের মধ্যে থেকে যখন এই ভারী বস্তু এবং হচ্ছে একটা হালকা বস্তুকে একটা নির্দিষ্ট সার্টিন উচ্চতায় নিয়ে সেটাকে নিচের দিকে ছেড়ে দিচ্ছি, তখন দেখা গেছে যে ভারীটা নিচের দিকে তাড়াতাড়ি পড়ে যাচ্ছে এবং হালকাটা অতি দ্রুত আর অতি ধীরে ধীরে পড়তেছে। কিন্তু এই সব বিষয়গুলোকে যখন আমরা একটা ভ্যাকিউমের মধ্যে নিয়ে পরীক্ষা করে দেখলাম, তখন হচ্ছে দেখা গেল যে আমাদের একই রেটে, অর্থাৎ একবারে সেম প্রক্রিয়ায় সেটা দুটোই একই সাথে ভূমিতে গিয়ে আঘাত করছে। তাহলে এখানে আমাদের অ্যারিস্টটলিয়ান যে থিওরিটা ছিল যে ভারী বস্তুই আমাদের তাড়াতাড়ি পড়বে এবং হালকা বস্তুটা আমাদের ধীরে পড়বে, এইসব বিষয়টা তাহলে সেখানে কি হয়ে গেল, রিফিউটেড বা বাতিল হয়ে গেল। তো এভাবে আমরা কিন্তু সেই সময় হচ্ছে অ্যানিশিয়েন্ট যে সায়েন্সের জায়গাটা সেখান থেকে মডার্ন সায়েন্সের দিকে আমরা অগ্রসরগামী পথের জায়গাটা বেশি পেয়েছি গ্যালিলিও সময়টাতে। এই জন্য দেখা যায় যে গ্যালিলিওকে বলা হয় যে ফার্স্ট মডার্ন ফিজিসিস্ট, তিনি হচ্ছে প্রথম পৃথিবীর মধ্যে প্রথম আধুনিক পদার্থবিদ। এবং একই সাথে তিনি আমাদেরকে ম্যাথমেটিক্সের মাধ্যমে দেখান যে আমাদের বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালসের যে বিহেভিয়ারগুলো বা ধর্মগুলো, মানে সেসব ধর্মগুলোকে ব্যাখ্যা করা সম্ভব। যেমন হচ্ছে ফলিং বডিজ, যখন পরন্ত বস্তু সেটাকে আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে দেখতে পারি। এবং একই সাথে প্রজেক্টাইলের যেসব ধারণাগুলো, অর্থাৎ একটা এরকম কার্ভেচার করে একটা বস্তুকে যদি আমরা উপরের দিকে ছুরি মারি তাহলে সেটা কত দূর গিয়ে পড়বে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়ে পড়বে। তো এইসব বিষয়গুলো কিন্তু আমরা এই ম্যাথমেটিক্সের মাধ্যমে তখন ব্যাখ্যা করার জায়গাটা পেয়েছি। তো এই জন্য গ্যালিলিওকে সে সময় বলা হয় প্রথম আধুনিক পদার্থবিদ। তো গ্যালিলিও একই সাথে তার বিভিন্ন ধরনের হাইপোথেসিসগুলোকে এক্সপেরিমেন্টালি দেখাইছিলেন এবং সেখান থেকে তিনি চিহ্নিত করেছিলেন যে এম্পিরিক্যাল যে অ্যাপ্রোচটা, অর্থাৎ সেই প্রথম থেকে তিনি এম্পিরিক্যাল অ্যাপ্রোচটা, অর্থাৎ বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষামূলক পরিস্থিতির মাধ্যমে বিভিন্ন বিষয়গুলোকে ব্যাখ্যা তিনি করতেন। এবং একই সাথে সেটার মাধ্যমে তিনি কি করতেন, নেচারটাকে ব্যাখ্যা করতেন এবং বর্তমান সময় পর্যন্ত এভাবেই চলে আসতেছে। এই জন্য এই গ্যালিলিওকে একই সাথে আমরা পরীক্ষা নিরীক্ষা করার যে পদ্ধতিগত দিক থেকে, অর্থাৎ আমাদের বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষামূলক পদ্ধতিগত দিক থেকেও যে বিজ্ঞানী সবচেয়ে বেশি আমাদের অগ্রগামী ভূমিকা পালন করছে সে হচ্ছে গ্যালিলি। এরপরে যখন হচ্ছে আমাদের কিছু পিরিয়ড যাওয়ার পরে গ্যালিলিওর ডেথ, অর্থাৎ তার মৃত্যু হইলো, তো সেই সময় আমরা দেখতে পেলাম যে কিছু নতুন মেকানিক্যাল কিছু ফিলোসফি, অর্থাৎ মেকানিক্যাল ফিলোসফিটা কেমন, অর্থাৎ আমাদের মেকানিস্টিক ফিলোসফিও বলি আমরা, মেকানিক্যাল যে ফিলোসফিটা সেটা থেকে, অর্থাৎ এটা এমন ধরনের একটা দার্শনিক দিক যেটা বোঝায় যে পুরা মহাবিশ্ব মানে বিশাল একটা মেশিনের মতো। আর এই যে বিষয়টাকে প্রথম দার্শনিক প্রেক্ষাপটের দিক থেকে ব্যাখ্যা করেছিলেন দেকার্তে, এবং তিনি প্রপোজ করেছিলেন, তিনি প্রস্তাবিত করেছিলেন যে ফিজিক্যাল যে ওয়ার্ল্ডটা,
অর্থাৎ আমাদের যে ভৌত জগৎটা মানে সেটা কনজিস্ট করতেছে বিভিন্ন ধরনের নিষ্ক্রিয় কিছু পার্টিকেলের দ্বারা, মানে যেগুলো হচ্ছে বিভিন্ন বস্তুর সাথে ইন্টারাকশন ক্রিয়া প্রতিক্রিয়া করতে পারে এবং একই সাথে সংঘর্ষ করতে পারে একে অপরের সাথে। এই জিনিসটাকে প্রথম প্রস্তাবিত করেছিলেন ফিলোসফিক্যাল দৃষ্টি থেকে, যেটাকে আমরা মেকানিক্যাল ফিলোসফি বা মেকানিস্টিক ফিলোসফিও বলি। তো এই মেকানিক্যাল যে ফিলোসফিটা সেটা আমাদেরকে এক্সপ্লেন করাইছিল বিভিন্ন ধরনের অবজারভেবল ফেনোমেনা, অর্থাৎ আমাদের যে পর্যবেক্ষণমূলক বিভিন্ন ধরনের ঘটনা সম্পর্কিত বিষয়গুলোকে এই মেকানিক্যাল ফিলোসফিটা সেখান থেকে হচ্ছে সহায়তা করছে। এবং একই সাথে ইন দ্য টার্মস অফ দ্য মোশন অফ দ্য পার্টিকেলস, অর্থাৎ আমাদের যে বিভিন্ন ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র যে কণাগুলো আছে সেই কণাদের পার্টিকেলস অর্থাৎ সেগুলোর মোশনগুলো অর্থাৎ গতি, এবং একই সাথে কুইকলি বিকাম দ্য ডমিনেন্ট সায়েন্টিফিক ভিশন। এবং এই জিনিসটা পরবর্তীতে 1700 শতকের শেষের দিকে এসে খুবই প্রভাবশালী একটা দা বৈজ্ঞানিক যে দৃষ্টিভঙ্গি জায়গাটা সেটা দাঁড় করাই দিয়েছিল মেকানিক্যাল যে ফিলোসফি সেইটি। তো এরপরে যেটা পাই আমরা যে বিভিন্ন ধরনের ভার্সনস পাই আমরা মেকানিক্যাল ফিলোসফির মধ্যে, যেগুলো হচ্ছে এনকম্পাসড বাই ফিগার সাচ আছে হাইগেন্সের দ্বারা পাই, গ্যাসেন্দির মাধ্যমে পাই, হুকের মাধ্যমে পাই, বয়েলের মাধ্যমে পাই। এবং এটা অ্যাকসেপ্টেড ছিল বিভিন্ন ধরনের ডাউনফল অফ দ্য অ্যারিস্টটলিয়ান ওয়ার্ল্ড ভিউ, অর্থাৎ অ্যারিস্টটলিয়ান যেসব চিন্তা ভাবনাগুলো ছিল মানে সেই সব সব কিছুকে ডাউনফল কথা তো সেটাকে নাকচ করে দিয়ে নতুন ধরনের যে দার্শনিক দৃষ্টিভঙ্গির জায়গাটা সেটাকে অ্যাকসেপ্ট করেছিল এই মেকানিক্যাল ফিলোসফি। তাদের মধ্যে সবচেয়ে বড় বড় ভূমিকাগুলো কাদের ছিল? হাইগেন্সের, গ্যাসেন্দি, হুক, বয়েল, এসব বিজ্ঞানীদের বা দার্শনিকদের। এরপর আমরা যেটা পাই যে নিউটন সেই সময়টাতে তার মাস্টারপিস যে বইটি পাবলিশ করেছিল সেটির নাম হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রিন্সিপালস অফ ন্যাচারাল ফিলোসফি। সেটি 1687 সালে আমাদের পৃথিবীতে নতুন এক ধরনের দৃষ্টিভঙ্গি জায়গাটা নিয়ে আসে। এবং সেখানে যেসব বিষয়গুলো উপস্থাপিত ছিল তার মধ্যে ডাইনামিক্যাল এবং একই সাথে মেকানিক্যাল থিওরি ছিল। আমাদের এই পুরো মহাবিশ্ব সম্পর্কিত বিভিন্ন ধরনের সূত্র, যেসব হচ্ছে গতি এবং হচ্ছে মহাকর্ষ, এই সবকিছু নতুন এক ধরনের দৃষ্টিভঙ্গির জায়গাটা আমাদেরকে ম্যাথমেটিক্যাল প্রিন্সিপালস অফ ন্যাচারাল ফিলোসফিটা দিয়েছিল। সেটা কে দিয়েছিল? সেটা হচ্ছে নিউটন। এবং এই নিউটনের সাথে নিউটন একই সাথে আমাদের ডেকের্তের যে মেকানিক্যাল যে ফিলোসফিগুলো সেই সব ব্যাপারের সাথেও তিনি সহমত জ্ঞাপন করেছিলেন। এবং একই সাথে তিনিও সেই সব বিষয়গুলোকে দেখতেন যে সেগুলোর সাথে এক ধরনের মিল আছে, অর্থাৎ তিনি সেই সব কিছুর সাথে একমত ছিলেন। এবং যারা মেকানিক্যাল ফিলোসফার যারা, অর্থাৎ তারা যে সেই সময় মেকানিক্যাল ফিলোসফার হিসেবে যারা কাজ করতো বা চিন্তা ভাবনা জায়গাগুলোকে আমাদের পৃথিবীটাকে বা মহাবিশ্বটাকে দেখার জন্য যে দৃষ্টিভঙ্গিটা দেখছিলেন, তো সেটার মধ্যে নিউটনও দেখলেন যে আমাদের যে পুরো মহাবিশ্ব গঠিত হয়েছে মানে সেগুলো হচ্ছে সবকিছুই গতিশীল একটা কণার মাধ্যমে, গতিশীল বিভিন্ন ধরনের কণার মাধ্যমে। আর এই জিনিসটাকে ইমপ্রুভ করলো কিসের মাধ্যমে? অর্থাৎ এটা হচ্ছে আমাদের রেনে ডেকার্ট, অর্থাৎ ডেকার্তে যে মেকানিক্যাল ফিলোসফির যে বিষয়টাকে তিনি দাঁড় করিয়েছিলেন সেটাকে কিন্তু আরো বেশি যুক্তিসঙ্গত করলো যখন হচ্ছে নিউটন আমার বললো যে এই পুরা মহাবিশ্ব তৈরি হয়েছে আমাদের বিভিন্ন ধরনের গতিশীল কণার দ্বারা। এবং এটার মাধ্যমেই আমাদের প্রিন্সিপালস অফ ইউনিভার্সাল যে গ্র্যাভিটেশনটা মানে সেটা হচ্ছে পরিচিতি লাভ করে। এবং এটার মাধ্যমে আমরা পরবর্তীতে দেখতে পারি যে এভরিবডি অর্থাৎ প্রত্যেকটা বস্তু আমাদের মহাবিশ্বের মধ্যে যেগুলো আছে মানে সেগুলো হচ্ছে এক্সট্রাক্ট হয়, অর্থাৎ আমাদের মধ্যে একে অপরের সাথে আকর্ষণ পায়, যেটাকে আমরা বলি গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন। তো এরপরে নিউটন ইনভেন্ট করলেন কিছু ম্যাথমেটিক্যাল টেকনিক্স, যার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত যে অংশটা ছিল সেটা হচ্ছে ক্যালকুলাস। এবং এর মাধ্যমে তিনি দেখান যে কেপলারের ল যেটা আছে, যেটা হচ্ছে কেপলারের সূত্র, যেটা হচ্ছে আমাদের গ্রহ গতি সম্পর্কিত যে তত্ত্বগুলো সেগুলো তিনি দেখাইলেন। এবং একই সাথে গ্যালিলিওর যেসব বিভিন্ন অর্থাৎ মুক্তভাবে পড়ন্ত বস্তুর যে সূত্রগুলো পেয়ে থাকি আমরা, তো সেটাকেও তিনি বিভিন্ন লজিকের মাধ্যমে দেখাইলেন। এবং সেটাকেই তিনি নাম দিলেন হচ্ছে বিভিন্ন গতি সম্পর্কিত সূত্র এবং একই সাথে গ্র্যাভিটেশনাল যে সূত্র সেটি, সেটা হচ্ছে অবশ্যই কিসের দ্বারা? ক্যালকুলাসটাকে ব্যবহার করে। এরপরে যে অংশটা পাই আমরা সেটা হচ্ছে যে নিউটনিয়ান যে ফিজিক্সটা, অর্থাৎ নিউটনের চর্চিত যেসব বিভিন্ন নতুন নতুন আঙ্গিকগুলো আমরা ফিজিক্সের মধ্যে পেয়েছি, এটা কিন্তু অবশ্যই মডার্ন সায়েন্সের অংশ। আর সেই সব কিছুকে আমরা বলতাম হচ্ছে নিউটনিয়ান ফিজিক্স। এবং একই সাথে এটা আমাদেরকে যেসব বিষয়গুলো সম্পর্কিত ধারণা দিত সেটা হচ্ছে যে ফ্রেমওয়ার্ক ফর সায়েন্স ফর দ্য নেক্সট 200 ইয়ার্স, অর্থাৎ পরবর্তী 200 বছর সম্পর্কিত 200 বছরের জন্য একটা ফ্রেমওয়ার্কের জায়গাটা তৈরি করে দিয়েছিল নিউটনিয়ান ফিজিক্স। এবং সেটা পরবর্তীতে বর্তমান সময়টাতে আমরা দেখতে পাচ্ছি যে নিউটনিয়ান ফিজিক্স তো আবশ্যিকভাবে আমাদের লাগে, একই সাথে আমাদের আধুনিক এই মডার্ন সায়েন্সের যে অংশটা মানে সেটা আরো বেশি গভীরে গেলে আমরা দেখতে পারবো যে কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম ফিজিক্সের বিষয়টা কিন্তু আরো বেশি ওয়াইডলি কাজ করতেছে এবং সেটাও কিন্তু এখন নতুন এক ধরনের ফ্রেমওয়ার্ক। তো এটা হচ্ছে নিউটনের সেই ফিজিক্সটা কিন্তু আমাদের পরবর্তী সে তার সেই আবিষ্কারের পর থেকে মোটামুটি 200 বছর পর্যন্ত একটা ফ্রেমওয়ার্ক ধরে দিয়েছিল। এবং একই সাথে এটা বিশ্বাস করা হইতো যে সেই সময়টাতে যে
আমাদের যে পুরো যে প্রকৃতি মানে সেগুলো হচ্ছে সত্যিকার অর্থে কাজ করে এবং বিভিন্ন যেমন আমাদের অ্যানশিয়েন্ট সায়েন্সটাতে বিভিন্ন বিষয় সম্পর্কিত আমাদের দেখা গেছে যে বিভিন্ন ধরনের কুসংস্কারাবৃত তত্ত্বগুলোকেও আমরা সেগুলোর মধ্যে জ্ঞাপন করে নিয়েছিলাম বিভিন্ন ধরনের তথ্য প্রমাণের সাপেক্ষ ছাড়া। তো তারপরে আমরা যখন দেখলাম যে নিউটনিয়ান ফিজিক্সটা আমাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পুরো মহাবিশ্বটাকে ব্যাখ্যা করার জায়গাটা দিচ্ছে বা দৃষ্টিভঙ্গিটা তার করা দিচ্ছে, তখন সেখান থেকে দেখলাম যে আসলেই প্রকৃতি সত্যিকার অর্থে বিভিন্নভাবে কাজ করতেছে এবং এটা সক্ষম কিসের দিক থেকে, যে কোনো কিছুকে এক্সপ্লেন করার দিক থেকে। এবং এটার জন্য সর্বনিম্ন যে প্রয়োজনটা সেটা হচ্ছে একটা নীতির মধ্যে দিয়ে। যেমন মহাকর্ষ যে বিষয়টা সেটা কিন্তু পুরো মহাবিশ্বের যে কোনো জায়গার জন্য প্রযোজ্য, অর্থাৎ সেটা কিন্তু শুধুমাত্র যে বাংলাদেশের জন্য প্রযোজ্য আবার তারপর হচ্ছে আমেরিকার জন্য প্রযোজ্য এরকম কোনো কিছু না, এটা পুরো মহাবিশ্বের যে কোনো কিছুর জন্য প্রযোজ্য হবে। তো এক্সপ্লেন এভরিথিং। তারপরে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে নিউটনিয়ান ফিজিক্সটা এটা আরো বেশি এক্সটেন্ডেড ছিল এবং খুবই খুবই অনেক অনেক ঘটনাকে কেন্দ্র করে, এবং সেটা মোটামুটি 1800 এবং 19 শতকের সময়টাতে অনেক বেশি উল্লেখযোগ্য কিছু আমাদেরকে সায়েন্টিফিক অ্যাডভান্সের কাজগুলো দিয়েছিল, যেটা হচ্ছে কেমিস্ট্রির মধ্যে, অপটিক্সের মধ্যে, থার্মোডাইনামিক্সের মধ্যে এবং একই সাথে ইলেকট্রোম্যাগনেটিজমের মধ্যে। কিন্তু এই সব কিছুর মধ্যেও রিগার্ডেড যেটা ছিল যে ফলোইং উইথ দ্য ব্রডলি নিউটনিয়ান কনসেপশনস অফ দ্য ইউনিভার্স, অর্থাৎ পুরো মহাবিশ্ব সম্পর্কে নিউটনিয়ান যে কনসেপশনটা সেটা আরো বেশি কি হয় প্রতিষ্ঠা পাওয়া শুরু করে দিল। এরপরে আমরা উল্লেখযোগ্য যে থিওরিটা পেয়ে থাকি সেটা হচ্ছে ডারউইনের যে আবিষ্কারটা যেটাকে আমরা বলি থিওরি অফ এভলিউশন, এবং সেটা কোন প্রক্রিয়ার মাধ্যমে, সেটা হচ্ছে আমাদের ন্যাচারাল সিলেকশন প্রক্রিয়ার মাধ্যমে। এটা আমাদেরকে ব্যাখ্যা করে যে আমাদের কিভাবে কিছু কন্টেম্পোরারি স্পিসিসের মধ্যে আমাদের ইভলভের যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে অ্যানসেস্ট্রাল পূর্বপুরুষ থেকে সেটা কিভাবে ইভলভ হয়, এবং একই সাথে এই প্রসেসটা ডিফারেন্সিয়াল রিপ্রোডাকশন এবং একই সাথে ইনহেরিটেন্স অফ ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স থেকে প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণের জায়গাটা বিভিন্নভাবে দিতে পারে। তারপরে আমরা দেখতে পারি যে ডারউইনের যে থিওরিটা সেটা আমাদের সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেড হয়েছিল আমাদের সায়েন্টিফিক অর্থোডক্স হিসেবে। সায়েন্টিফিক অর্থোডক্স বলতে আমাদের সায়েন্টিফিক যে কমিউনিটি সেখানে মোটামুটি প্রায় 80 থেকে 90% বিজ্ঞানীদের দ্বারা সেটা মনোনীত, সেটা এবং সেটা প্রাকৃতিকভাবেও বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আমরা সেটার চাক্ষুষ প্রমাণগুলোকে ধীরে ধীরে দেখতে পাচ্ছি। তো সেই সব বিষয়গুলো ছিল আমাদের সায়েন্টিফিক অর্থোডক্সের মধ্যে, সেটা খুবই অ্যাকসেপ্টেড হয়েছিল। এবং এটার প্রেক্ষিতে মোটামুটি 20 শতকের শুরুর দিকে বিভিন্ন ধরনের যে থিওলজিক্যাল বিষয়গুলি ছিল, অর্থাৎ ধর্মতাত্ত্বিক যেসব চিন্তাভাবনাগুলো ছিল সেগুলোর বিরুদ্ধে আবার এই থিওরিটা দাঁড়িয়ে যায়। তো সেই প্রেক্ষিতে ফর্মস অফ দ্য সেন্টার পিসেস অফ দ্য মডার্ন বায়োলজিক্যাল ওয়ার্ল্ড ভিউ, তো ওই থিওলজিক্যাল যেসব ধারণাগুলো ছিল মানে সেটার বিরুদ্ধে গিয়েও আমাদেরকে দেখা গেছে যে ডারউইনের যে থিওরিটা বা থিওরি অফ এভলিউশনটা বায়োলজির মধ্যে নতুন এক ধরনের মডার্ন বায়োলজিক্যাল ওয়ার্ল্ড ভিউটাকে চর্চার জায়গাটা শুরু করায় দিল। তো এই মাধ্যমে আমরা দেখতে পারি যে সে 1956 সালের দিকে মোটামুটি ওয়াটসন এবং ক্রিক ডিএনএর যে স্ট্রাকচারটা অর্থাৎ ডিএনএর যে গঠনটা সেটাকে তারা আবিষ্কার করলো, এবং একই সাথে সেখানকার যে হেরিডিটারি ম্যাটেরিয়ালস অর্থাৎ আমাদের সেখানকার থেকে যে বংশ পরম্পরায় যাওয়া যে উপাদানগুলো সেগুলো কিভাবে গঠিত করে জিন তৈরি করে সেলের মধ্যে, লিভিং ক্রিয়েচার্স মধ্যে, এবং একই সাথে এক্সপ্লেন করলেন যে কিভাবে জেনেটিক ইনফরমেশনগুলো কপি হতে পারে এবং একই সাথে পাস ডাউন হতে পারে প্যারেন্ট থেকে আমাদের বিভিন্ন ধরনের শিশুর মধ্যে। তো এই ধারণাটুকু আমরা পেয়েছি ওয়াটসন এবং ক্রিক যখন ডিএনএ যে স্ট্রাকচারটা আবিষ্কার করলেন সেই সময়টাতে। তো এরপরে ওয়াটসন এবং ক্রিকের ডিসকভারিটা যখন আরো বেশি ওপেন হলো, উন্মুক্ত হয়ে গেল পুরো পৃথিবী জুড়ে, তখন সেখান থেকে আমরা নতুন ধরনের বায়োলজিক্যাল ভিউ পেলাম বা বায়োলজিক্যাল গবেষণার সেক্টরটা পেলাম, সেটা হচ্ছে যে মলিকিউলার বায়োলজি। এবং সেখানে যেটা পড়ানো হয় যে মলিকিউলার বেসিস অর্থাৎ আমাদের আণুবীক্ষণিক বিভিন্ন ধরনের উপাদানকে কেন্দ্র করে বায়োলজিক্যাল যেসব ঘটনাগুলো আছে সেই সব ঘটনাগুলো কিভাবে কাজ করে, সেগুলোর বিভিন্ন বৈশিষ্ট্যগুলো কেমন কি, যেমন আমাদের যে হেরিডিটারি এবং একই সাথে ডেভেলপমেন্ট এবং ডিজিজের বিষয়গুলো, এই সব কিছু কিন্তু আমাদের মলিকুলার বায়োলজির অন্তর্ভুক্ত অংশটা চর্চাটা শুরু হয়েছিল এবং সেটা অবশ্যই মডার্ন সায়েন্সের অন্তর্ভুক্ত। এরপর আমরা এটা পাই যে মলিকুলার বায়োলজিটা আরো বেশি দ্রুত গ্রো করা শুরু করতেছিল এবং একই সাথে ট্রান্সফর্ম হচ্ছিল, এবং একই কারণটা কি মানে নতুনত্ব পাচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ আ কোর বায়োলজিক্যাল প্রসেসের দিক থেকে, এবং একই সাথে এটা লিডিং করতেছিল হচ্ছে আমাদের হিউম্যান জিনোম প্রজেক্টকে, যেটা আমরা 2003 সালে এসে সম্পূর্ণ করতে পেরেছিলাম। এটার কিন্তু মূল বেসিসটা ছিল মলিকুলার বায়োলজি, এবং যেটা আমাদেরকে কি ধরনের বিষয়গুলি সম্পর্কে ধারণাগত দিকটা দেয় সেটা হচ্ছে যে মলিকুলার লেভেল ডিসক্রিপশন অফ দ্য কমপ্লিট সেট অফ জিনস। আমাদের মানুষের শরীরের মধ্যে যতগুলো ক্রোমোজোম আছে 23 জোড়ায়, 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে হচ্ছে আমরা কমপ্লিট সেট অফ জিনস পাই, যেটা মোটামুটি 20,000 থেকে প্রায় 25,000 জিন আমাদের মধ্যে অন্তর্ভুক্ত আছে, এবং সেটা পরবর্তীতে আমাদের যেসব বিষয়গুলোর
কার্যকরী দিক বা সেটা হচ্ছে আমাদের চর্চিত যেসব বিষয়ে প্রয়োগ করতে পারতাম সেটা হচ্ছে মেডিসিন এবং একসাথে বায়োটেকনোলজি। তো এরপরে যেটা আসে যে আমাদের লাস্ট 60 ইয়ার্স থেকে 60 বছর ধরে আমরা খুবই বড় ধরনের কিছু সায়েন্টিফিক যে ডিসিপ্লিনগুলো সেগুলোর একটা বিস্ফোরণ দেখতে পাচ্ছি, মানে খুবই বেশি দ্রুত সেটা আমরা বৃদ্ধি পেয়েছি। যেমন কম্পিউটার সায়েন্স, এটা আমাদের নতুন করে সেটা এক্সটেন্ড হয়েছে মডার্ন সায়েন্সের মধ্যে, একই সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একই সাথে নিউরো সায়েন্স এবং কগনিটিভ সায়েন্স। তো এই কগনিটিভ সায়েন্স এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নিউরো সায়েন্স, কম্পিউটার সায়েন্স এই সব কিছু একত্র মিলে পড়াশোনার যে নতুন আসপেক্টসটাকে তৈরি করা দিয়েছে সেটা হচ্ছে হিউম্যান এবং আর্টিফিশিয়াল যে কগনিশন, অর্থাৎ আমাদের মানুষের যে বৌদ্ধিক ভিত্তিক যে চর্চাটা এবং একই সাথে কৃত্রিমভাবে বুদ্ধিভিত্তিক যে চর্চার জায়গাটা, মানে সেটার সম্পর্কের জায়গাটা কেমন, এবং একই সাথে মানুষের যে মস্তিষ্ক এবং হচ্ছে আর্টিফিশিয়াল ব্রেইন হিসেবে আমরা যে বিষয়গুলো নতুন করে ডেভেলপ করলো সেগুলোর মধ্যে বিভিন্ন যেসব বিষয়গুলি সেগুলো হচ্ছে আমাদের আলোচনা শুরু হয়েছে গত নতুন সায়েন্টিফিক ডিসিপ্লিন হিসেবে। তো কগনিটিভ সায়েন্সটা এক্স্যাক্টলি কিসের উপর ভিত্তি করে? এটা হচ্ছে নতুন ধরনের বিভিন্ন ধরনের আইডিয়া যেগুলো হচ্ছে মানুষের মন সম্পর্কিত, যেগুলো হচ্ছে যেমন আমাদের মানুষের মন মোটামুটি কম্পিউটারের সমতুল্য এবং এই হিউম্যান মেন্টাল প্রসেস এটা হচ্ছে দেখা গেছে যে কম্পিউটারের মতো প্রসেস করতে পারে। তো এবং সেটাকে আমরা বুঝতে পারি কিসের দ্বারা? কম্পেয়ারিং টু ডেম টু দ্য অপারেশনস অফ কম্পিউটার ক্যারি আউট। তো কম্পিউটার বিভিন্ন ধরনের যেসব তথ্যগুলোকে বিভিন্নভাবে বহন করে নিয়ে বিভিন্ন অপারেশনগুলো ঘটায় বা কার্যকরী পরিস্থিতিগুলোকে ঘটাইতে পারে, ঠিক সেম ভাবে আমাদের হিউম্যান ব্রেইনটাও। তো এই সম্পর্কিত যে বিষয় বলি সেটাকে আমরা বলি কগনিটিভ সায়েন্স। তো এরপরে আমাদের নতুন ধরনের যে স্টাডি যেটা শুরু হয় সেটা হচ্ছে সোশ্যাল সায়েন্স। এই সোশ্যাল সায়েন্সের অন্তর্ভুক্ত হিসেবে আমরা পাই ইকোনমিক্স, অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, এবং এই সব কিছু মোটামুটি 20 শতকের সময় অনেক বেশি মানে অনেক বেশি বিশ্লেষিত হয়ে আসছে এবং সেখান থেকে আমরা দেখছি নতুন ধরনের কিছু মেথোডোলজিক্যাল কোশ্চেন্স আমরা সম্মুখীন হয়েছি এবং এইখান থেকে দেখা গেছে যে দে শুড বি ইউজ দ্য সেম মেথডস অ্যান্ড ন্যাচারাল সায়েন্সেস অর নট। তো সেই সব কিছুর যে মেথোডোলজিক্যাল যে কোশ্চেন্স গুলো সেগুলো কিছু কিছু ন্যাচারাল সায়েন্সের বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করে হইতো, আবার কিছু কিছু ক্ষেত্রে সেটা হইতো না। কিন্তু তারপরেও সেটা হচ্ছে আমাদের যে সোশ্যাল সায়েন্সের যে অংশটা সেখানে আমরা ইকোনমিক্স, অ্যানথ্রোপোলজি, সোশিওলজি এইসব কিছুকে খুবই বেশি ব্রডলি পেয়েছি 20 শতকের দিকে এসে। তো এর মধ্যে তাহলে আমাদের বিজ্ঞানের দর্শনটা আসলে কোথায়? তো আমাদের ফিলোসফি অফ সায়েন্স এটা হচ্ছে এমন এক ধরনের স্টাডি যেখানে বিভিন্ন ধরনের পদ্ধতি নিয়ে আমাদের আলোচনার বিষয়গুলো বিস্তারিতভাবে আসে, মানে যেগুলোর মাধ্যমে হচ্ছে আমরা বিজ্ঞানের যেসব পদ্ধতিগুলো আছে সেসব বিষয়গুলো নিয়ে পড়াশোনা করি এবং একই সাথে এটা বিভিন্ন ধরনের প্রশ্নকে আমাদের অ্যাজাম্পশনস করায়, যা বিজ্ঞানীরা এখান থেকে বিভিন্ন ধরনের সিদ্ধান্তের জায়গাটাকে উপনীত হইতে পারেন। তো এই যে বিষয়াবলীটাই হচ্ছে আমাদের ফিলোসফি অফ সায়েন্স। তো ফিলোসফি অফ সায়েন্সের এই হিস্টোরিক্যাল যে এনগেজটা, অর্থাৎ আমাদের ঐতিহাসিকভাবে যেসব সম্পর্কযুক্ত পরিস্থিতিটা, এটা অবশ্যই অ্যাটেনশন অফ সাম গ্রেটেস্ট সায়েন্টিস্ট, যেমন হচ্ছে ডেকার্তে সেই সময়কার ফিলোসফি অফ মেকানিক্যাল ফিলোসফি অথবা মেকানিস্টিক যে ফিলোসফিটা সেটা, একই সাথে নিউটনিয়ান, আইনস্টাইন, এই সব কিছুর সাথে সম্পর্কযুক্ত। এবং তারা খুবই ইন্টারেস্টেড ছিলেন কিসের দিক থেকে? প্রশ্ন করার দিক থেকে, যে কিভাবে আমাদের সায়েন্সটা ডেভেলপ হওয়া শুরু করছে এবং একই সাথে সেটার প্রসিডিউরটা কেমন এবং সেটার মেথোডোলজিটা কি এবং সেটাকে কিভাবে ব্যবহার করতে হয় এবং বিভিন্ন ধরনের লিমিটগুলো সায়েন্টিফিক নলেজ সম্পর্কিত, এই বিভিন্ন ধরনের বিষয়বলিগুলো নতুন করে অ্যারাইজ হয়েছিল যখন ফিলোসফি মেকানিক্যাল ফিলোসফি জায়গাটাকে ডেকার্তে যখন এস্টাবলিশ করায় দেওয়ার প্রক্রিয়াটা দিয়েছিলেন, তারপরে নিউটন, আইনস্টাইন, তারা সেটাকে আরো বেশি প্রস্ফুটিত করেছে। তো এরপরে যে বিষয়টাকে পাই আমরা যে ফিলোসফি অফ সায়েন্স, এটা একই সাথে আমাদের কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষার পরিস্থিতি দিতে পারে সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের ক্লাসিক যে ইস্যুগুলো আছে সেসবের মধ্যে যেমন হচ্ছে দ্য নেচার অফ দ্য সায়েন্টিফিক এক্সপ্লেনেশন, অর্থাৎ আমাদের প্রাকৃতিক যেসব বিষয়াবলী সেগুলো দ্বারা আমরা সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক যেসব এক্সপ্লেনেশনের মাধ্যমে কিভাবে সেটাকে ব্যাখ্যা করতে পারি এবং সেটার যে প্রবলেমগুলো সেটাকে কিভাবে ইন্ডাকশন করতে পারি, এবং একই সাথে ডেমার্কেশন অফ সায়েন্স ফ্রম নন সায়েন্স, অর্থাৎ ডেমার্কেশন বলতে বোঝাবে যে বিজ্ঞান এবং যেসব কিছু বিজ্ঞান নয়, মানে সেটাকে পার্থক্যকরণ কিভাবে করব সেটার মধ্যে পার্থক্যের যে বিষয়টা সেটাও কিন্তু আমাদের ফিলোসফি অফ সায়েন্সটা কিন্তু আমাদেরকে পরীক্ষা নিরীক্ষার জায়গাটা তৈরি করায় দেয়। এবং এটা সবচেয়ে বেশি বড় ভূমিকাটা কোথায়? যে আমাদের যেসব তত্ত্বগুলো আছে সেই তত্ত্বগুলোকে পর্যবেক্ষণ করা এবং পর্যবেক্ষণের যেসব বিভিন্ন প্রক্রিয়াগুলো আছে সেসব প্রক্রিয়াগুলোকে যাচাই বাছাই করা, এবং একই সাথে রিয়েলিজম ভার্সেস অ্যান্টি রিয়েলিজম ডিবেট, অর্থাৎ কোনটা বাস্তব কোনটা বাস্তব নয় এইসব সম্পর্কিত সব বিভিন্ন তর্ক বিতর্ক বিজ্ঞানী সমাজের বিজ্ঞানী মহলে যেসব আলোচিত বিষয়গুলো আছে সেটার জন্য আমাদের যে বিষয়টা ভূমিকা রাখে সেটা হচ্ছে ফিলোসফি অফ সায়েন্স। এখন আমরা দেখবো যে বিজ্ঞান এবং ছদ্ম বিজ্ঞানের মধ্যে এক্স্যাক্টলি মূল বিষয়াবলীটা কেমন কি। তো কার্ল পপার
তিনি ছিলেন হচ্ছে 20 শতকের প্রভাবশালী একজন দার্শনিক। তো তার চিন্তা ভাবনা যেটা যে ফান্ডামেন্টাল যেসব ফিচারগুলো আছে যে সায়েন্টিফিক থিওরি সম্পর্কিত, অর্থাৎ মৌলিক যেসব বৈশিষ্ট্যগুলো মানে সেগুলো হচ্ছে অবশ্যই মিথ্যা প্রমাণিত হওয়ার যোগ্য, বা সেটা হচ্ছে ফলসিফিয়াবল, অর্থাৎ সেটা মিথ্যা প্রমাণ হইতে পারে যদি সেটার ওই বৈশিষ্ট্যগুলো না থাকে বা সেটা বাস্তবে সেটা আমরা যদি না পেয়ে থাকি। তো ইট শুড মেক সাম ডেফিনেট প্রেডিকশন, এটা নির্দিষ্ট কিছু আমাদেরকে প্রেডিকশন দিতে পারে বা সেটা সম্পর্কিত ইঙ্গিত দিতে পারে, মানে একবার ডেফিনেট, এবং যেটা হচ্ছে ক্যাপাবল অফ বিং টেস্টেড, অর্থাৎ সেটা আমাদের বিভিন্ন দিক থেকে পরীক্ষা নিরীক্ষার যোগ্য সক্ষমতা রাখতে পারে এবং এগেইনস্ট এক্সপিরিয়েন্স এবং পটেনশিয়ালি ডিসপ্রুভেন। তো সেটা হচ্ছে আমাদের বিভিন্ন দিক থেকে যে অভিজ্ঞতাবদ্ধ পরিস্থিতি এবং এর সাথে আমাদের যে মিথ্যা অপ্রমাণযোগ্য পরিস্থিতি সেটাকে কিন্তু কখনোই সেটা সাপোর্ট করবে না, অর্থাৎ ফলসিফিয়াবলটা অবশ্যই আমাদের বাস্তবে প্রমাণযোগ্য হইতে হবে, এরকম পরিস্থিতিটাকে সে ব্যাখ্যা করতে পারবে। তো পপার্সের এর মধ্যে আর্গুটা আসলো, অর্থাৎ তার যে মতামতের জায়গাটা, যে সাম সাপোজলি সায়েন্টিফিক থিওরিজ, অর্থাৎ বিভিন্ন ধরনের কিছু থিওরি আছে, যেমন ফ্রয়েডের সাইকো অ্যানালাইটিক থিওরি এবং মার্কসের থিওরি যেটা হচ্ছে হিস্টোরি সম্পর্কিত। তো এই সব কিছু কিন্তু মানে ডিড নট স্যাটিসফাই কন্ডিশন, অর্থাৎ আমাদের যে সায়েন্টিফিক যে থিওরি সেটার যে ফান্ডামেন্টাল যে ফিচারগুলো আছে সেটা সবগুলোকে স্যাটিসফাই করে না এবং ডিড নট ডিজার্ভ টু বি কল্ড সায়েন্স অ্যাট অল, অর্থাৎ সেটাকে সম্পূর্ণভাবে সেটাকে বিজ্ঞান আমরা বলতে পারি না। অ্যান্ড দেয়ার ওয়ার মেয়ারলি সিউডো সায়েন্স, এর এবং একই অর্থে সেটা বিজ্ঞানের আড়ালে এক ধরনের ছদ্ম বিজ্ঞান হিসেবে সেটা পরিচিত। এর হচ্ছে পপারের আর্গুমেন্ট, এবং সেটা একই সাথে পপার এই বিষয়টাতেও ক্লেম করলো যে যে ফ্রয়েডের যে থিওরি সেটা হচ্ছে রিকনসলাইন্ড হইতে পারে, এবং সেটা হচ্ছে এম্পেরিক্যাল ফাইন্ডিংস এর দিক থেকে, অর্থাৎ আমাদের এইখানে রিকনসলাইন্ড বলতে কি যে একমত হইতে পারে কিসের দিক থেকে, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার যেসব বিষয়গুলি সেসবের উপর ভিত্তি করে, যেমন আমরা যে রিপ্রেশন, সাবলিমেশন এবং একই সাথে আনকনসিয়াস ডিজায়ার, অর্থাৎ এখানে আমাদের বিভিন্ন দিক থেকে যে অবদমিত যে আকাঙ্ক্ষাটা, একই সাথে আমাদের যে আকাঙ্ক্ষিত যেসব অচেতন যে মনে যেসব থাকা ইচ্ছেগুলো, মানে এই সব কিছু কিন্তু আমরা যখন প্রত্যেকটা রোগীর ব্যবহারের মধ্যেই যখন আমরা পেয়ে যাব, মানে সেই সবের প্রেক্ষিতেই কিন্তু তখন বলতে পারবো যে আমাদের ফ্রয়েডের যে সাইকোঅ্যানালাইটিক থিওরিটা এটা কিন্তু হচ্ছে প্রমাণিত একটা থিওরি। কিন্তু যখন আমরা দেখবো যে একজনের ক্ষেত্রে ঘটতেছে এবং অন্যজনের ক্ষেত্রে ঘটতেছে না, তখন কিন্তু সেটা সর্বজনীন গ্রহণযোগ্যতা পাবে না থিওরি হিসেবে। তো এখানে আমরা একটা উদাহরণের মতো বলতে পারি এরকম যে, যেমন ধরুন যে আপনি একটা তত্ত্ব দিলেন যে সকল কুকুরের পাখা আছে, এটা হচ্ছে আপনার এই যে সকল, এখানে হচ্ছে সকল কুকুরের ধরুন যে পাখা আছে, পাখা আছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার, আপনি এটা হচ্ছে অ্যাজাম্পশন করে দিলেন যে এটা হ্যাঁ এটা হচ্ছে সকল কুকুরের পাখা আছে। কারণ কি? কারণ হচ্ছে আপনি দেখেছেন যে বাস্তব জগতে যখন বের হয়েছেন এবং পর্যবেক্ষণ যখন করলেন তখন দেখলেন যে কুকুরদের বৈচিত্র্যের উপর ভিত্তি করে যে এমন কিছু কুকুরকে পেলেন যারা উঠতে পারে, ঠিক আছে, ধরে নিলাম যে কিছু উঠতে পারে, এবং এর ভিত্তিতে আপনি পূর্ণভাবে কি করলেন, আত্মবিশ্বাস নিয়ে বললেন যে আপনার তত্ত্বটা হচ্ছে সঠিক, যে সকল কুকুর হচ্ছে কি করতে পারে, উঠতে পারে। কিন্তু এটাকে আপনি বললেন যে এই কুকুরগুলোর মানে কিছু কুকুর তো উঠতে পারে আর কিছু কুকুর উঠতে পারে না, এই দুটো সেক্টরে ভাগ হয়ে গেল। যে আপনি যেটাকে বললেন যে সকল কুকুরই উঠতে পারে, দেখা গেল যে বাস্তবে কিছু কুকুর উঠতে পারে আবার কিছু কুকুর উঠতে পারে না। তো এর মধ্যে ডিভাইডেশনের জায়গাটা কিভাবে আসলো? এখানে হচ্ছে যে আপনি যখন এটাকে বললেন যে কুকুরগুলোর মধ্যে যেসব কুকুরগুলো উঠতে পারে না, আপনি এভাবে তাদেরকে ব্যাখ্যা করলেন যে তাদের মধ্যে হয়তো বা একটা অবদমিত আকাঙ্ক্ষা আছে এবং সেটা হচ্ছে উঠতে পারার, কিন্তু সেটা তারা জানে না, এবং একই সাথে তাদের মধ্যে হয়তো কোনো ধরনের আরো উচ্চ কোনো আকাঙ্ক্ষা আছে মানে সেটা ওড়ার জন্য, কিন্তু সেটাও তারা জানে না, এবং একই সাথে বললেন যে তাদের অচেতন মন নামক একটা জায়গা আছে, মানে সেই জায়গাটা তারা জানে না জন্য তারা উঠতে পারছে না। কিন্তু একই দেখেন যে এই তিনটা বৈশিষ্ট্য যেটাকে আমরা রিপ্রেশন, সাবলিমেশন এবং হচ্ছে আনকনসিয়াস ডিজায়ার বলতেছি, এই জিনিসগুলো কি আসলে আমাদের প্রমাণিত হয়েছে এরকম কোনো কিছু, মানে সেটাকে কি আমরা বাস্তবে সেটাকে পাচ্ছি মানে সকলের মধ্যে, মানে সেটা কিন্তু আসলে স্যাটিসফাইড হচ্ছে না, অর্থাৎ সেটাকে কিন্তু আমরা ফলসিফিয়াবল এর মধ্যে ফেলতে পাচ্ছি না, অর্থাৎ সেটা যে আমরা থিওরি হিসেবে যে জিনিসটা সেটা অবশ্যই টেস্টেড হতে হবে এবং সেটা আমাদের যে কোনো মাধ্যমে সেটাকে যদি আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি সেটা তার ফলাফলটাকে প্রকাশ করবে, কিন্তু আমরা এখানে সেটা কিন্তু পাচ্ছি না। তার মানে এইখানেই প্রপার সেখানে বললেন যে এটা অবশ্যই তাহলে আমাদের যে থিওরিটা আছে সেটা হচ্ছে আনফলসিয়েবল। আনফলসিয়েবল মানে সেটা মিথ্যাও, মানে মিথ্যা, সেটা যে মিথ্যা সেটাকে আমরা প্রমাণ করতে পারতেছি না।
তার মানে যেটা যে মিথ্যা নয়, মানে সেটাকেও যদি প্রমাণ করতে না পারতেছি, তাহলে সেটা আমরা থিওরি বলবো কিভাবে? কারণ যত ধরনের থিওরি আছে সব থিওরিগুলোকে আমরা কি করতে পারবো, যেগুলো হচ্ছে সর্বজনীনভাবে অ্যাকসেপ্টেড, সেগুলো সব জায়গাতে একই ফলাফলের মতো পরিস্থিতিটাকে ব্যাখ্যা করবে, প্রপার্টিটা দেখাবে। কিন্তু আমরা এখানে সেটাকে সব কিছুর দিক থেকে একত্রিত পরিস্থিতিটা পাচ্ছি না। কিছু ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে, বাট কিছু ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। একইভাবে আমরা দেখতে পারি যে পপার একই সাথে যে ক্লেমটা করলো যে মার্কসের যে থিওরিটা, মানে সেটা হচ্ছে কিছু ক্ষেত্রে কম্পাটিবল, যেটা হচ্ছে যে একটা পসিবল কোনো কোর্স অফ ইভেন্টস, অর্থাৎ যে বিভিন্ন ধরনের ঘটনার মধ্যে কিছু ঘটনাকে ব্যাখ্যা করার জন্য আমাদের মার্কসের থিওরিটা সে ব্যবহার করতে পারি আমরা। এবং সেটার জন্য হচ্ছে আমরা এখানে দেখতে পারি যে ইনভেন্টিং অ্যাডহক এক্সপ্লেনেশন। অ্যাডহক এক্সপ্লেনেশন বলতে আমরা কি বুঝবো, যে কিছু ঘটনার উপর তৈরি হওয়া নির্দিষ্ট কিছু গণ্ডির ঘটনাটাকে ব্যাখ্যা করতে পারে। মানে কোনো কিছু ধরেন পূর্বেকার কোনো প্রমাণ, মানে মানে বিশাল বিশাল বিভিন্ন ধরনের যে এভিডেন্স গুলো সেগুলোকে ছাড়া নির্দিষ্ট কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে আমি যেটাকে প্রতিষ্ঠা করতেছি একটা তত্ত্ব হিসেবে। তো এইসব বিষয়ের সাথে সম্পর্কযুক্ত হচ্ছে মার্কসের যে থিওরিটা, সেটা যে তার যে থিওরিটা সেটা হচ্ছে নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র, অর্থাৎ সেই সময় যে ইউরোপের সেই সময়কার যে পরিবর্তনের যে বিষয়গুলো, মানে সেগুলোর উদ্বেলিত সেই সময়কার পরিস্থিতির জন্য শুধুমাত্র মার্কসের থিওরিটা হয়তো গ্রহণযোগ্য ছিল, কিন্তু বর্তমানের বিভিন্ন বিষয়গুলোকে সেটা সম্পূর্ণ অর্থে ব্যাখ্যা করতে অক্ষম। তো সুতরাং সেটাকে আমরা সার্বিক অর্থে সায়েন্টিফিক্যাল থিওরি বলতে পারি না। তো এই জিনিসটাকে এখানে পপার ক্লেম করতেছেন, এবং একই সাথে তিনি দেখাচ্ছেন যে যে হোয়াই দ্য প্রেডিক্টেড ট্রানজিশনস ফ্রম, অর্থাৎ আমাদের ক্যাপিটালিজমটা সোশ্যালিজমের মধ্যে যাবে, এবং একই সাথে কমিউনিজম হবে, যেটা কিন্তু আমাদের দেখলে ঘটতেছে না। কারণ বর্তমানে দেখা যাচ্ছে যে ক্যাপিটালিজম কিন্তু সোশ্যালিজমের দিকে আগাচ্ছে না, এবং একই সাথে আমাদের কমিউনিজমের জায়গাটাকেও কিন্তু আমরা পাচ্ছি না। তো সুতরাং আমাদের মার্কসের যে থিওরিটা সেটা কিন্তু সর্বজনীন হচ্ছে না। তো এই ক্ষেত্রে প্রপার আমাদেরকে যে সমালোচনার জায়গাটা দেয় যে এই থিওরিগুলো হচ্ছে আমাদের আনফলসিয়েবল, অর্থাৎ অপ্রমাণযোগ্য, অর্থাৎ সেটা প্রমাণ করতে পারতেছি না আমরা, এবং নট কম্পাটিবল উইথ এভরি পসিবল, অর্থাৎ যত ধরনের সম্ভাব্য বিভিন্ন ধরনের অভিজ্ঞতা এবং বিভিন্ন ধরনের বিষয়াবলী আছে, মানে সেই সব কিছু দ্বারা সেটাকে আমরা ব্যাখ্যা করতে পারতেছি না, সুইটেবল নয়, কম্পাটিবল নয়, গ্রহণযোগ্য নয়, অ্যান্ড দেয়ার ফর নট জেনুইনলি সায়েন্টিফিক, তার মানে সেটি আমাদের প্রকৃতভাবে বৈজ্ঞানিক নয়। তো একই সাথে পপার কন্ট্রাস্ট করলেন যে ফ্রয়েড এবং মার্কসের থিওরিগুলো এবং একই সাথে আইনস্টাইনের থিওরি অফ গ্র্যাভিটেশনের সাথে। তো সেখানে তিনি দেখলেন যে যত ধরনের ডেফিনেট প্রেডিকশন, যত ধরনের সম্ভাব্য প্রেডিকশনগুলো আমরা করতে পারি, তো সেই সব কিছু কনফার্ম হচ্ছে অবজারভেশনের দ্বারা এবং স্যাটিসফাইড হচ্ছে বিভিন্ন ক্রাইটেরিয়ার দ্বারা, যেটা হচ্ছে ফলসিবিলিটিটাকে নির্দেশ করতেছে আইনস্টাইনের থিওরিটা, কিন্তু ফ্রয়েডের এবং মার্কসেরটা সেটা করতেছে না। তো আমরা যতই দিক থেকে সেখানে হচ্ছে পপার ক্রিটিসিজম সমালোচনা করে দেখলেন যে ফ্রয়েডিয়ান এবং হচ্ছে মার্কসিস্ট তারা এক্সপ্লেন করতেছে যেসব ডেটাগুলো তারা, যেগুলো হচ্ছে অ্যাপিয়ার টু কনফ্লিক্ট উইথ দেয়ার থিওরিজ, মানে যেসব তথ্যগুলোকে নিয়ে তারা সেটাকে থিওরি প্রমাণ করার চেষ্টা করছে, সেটা কিন্তু এক ধরনের দ্বন্দ্ব তৈরি করেছে তাদের তত্ত্বগুলোর মধ্যেই, রাদার দ্যান অ্যাকসেপ্টিং দেয়ার থিওরিজ। তাদের ওই তত্ত্বটাকে মানে গ্রহণীয় করার তুলনায় মূলত সেটাকে রিফিউটেড করে দিচ্ছে, এবং রিগার্ডেড দিস অ্যাজ এ ডিভিসিয়াস প্রসেস, অর্থাৎ এটা এমন একটা পদ্ধতি, অর্থাৎ ডিভিজিয়াস প্রসিডিউর হচ্ছে মানে প্রশ্নবিদ্ধ অনির্ভরযোগ্য, মানে প্রশ্নবৃদ্ধ হচ্ছে, মানে তাদের থিওরিটাকে তারা প্রমাণ করতে ব্যর্থ হচ্ছে। সেটা হচ্ছে আমাদের একদিক থেকে সেটা প্রশ্নবিদ্ধ হচ্ছে বিভিন্ন মহলে, মানে সর্বজনভাবে সেটা অ্যাকসেপ্টেড হচ্ছে না বা সায়েন্টিফিক অর্থোডক্সিটা পাচ্ছে না, এবং একই সাথে অনির্ভরযোগ্য এবং বৈজ্ঞানিক গ্রহণযোগ্যতার ঘাটতির জায়গাটা পেয়ে যাচ্ছে। তো এই সব কিছুই হচ্ছে এই ফ্রয়েডিয়ান এবং মার্কসের যে থিওরিগুলো সেগুলো পেয়ে যাচ্ছে। যদিও যে কিছু ফিলোসফার্স আছে যারা বলে যে পপার্সের যে ক্রাইটেরিয়নগুলো, মানে যে শর্তগুলো, মানে সেগুলো খুবই সিম্পলিসিস্টিক, মানে খুবই সাধারণীকরণ, এবং একই সাথে আর্গু করে যে দিস ভেরি প্রসিডিউর ইজ রুটিনলি, এবং সেটাকে বিভিন্ন ধরনের ইউজড বাই রেসপেক্টেবল সায়েন্টিস্ট এবং অ্যান্ড লিড টু ইম্পর্টেন্ট সায়েন্টিফিক ডিসকভারিজ। তো এইসব কিছু আমাদের রুটিনলি ইউজ করতে পারা যাবে বিভিন্ন ধরনের রেসপেক্টেড যারা সায়েন্স বা বৈজ্ঞানিক আছে, মানে যারা আরও বেশি প্রভাবশালী যেসব বিজ্ঞানীগুলো আছে তাদের দ্বারা, এবং এটার দ্বারা বিভিন্ন ধরনের সায়েন্টিফিক গুরুত্বপূর্ণ সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক যে আবিষ্কারগুলো সেগুলো আমরা করতে সক্ষম হইতে পারি। তো এরপরে যে অবজারভেশন যেটা আছে, যেমন হচ্ছে আমাদের যে অরবিট অফ ইউরেনাস, অর্থাৎ ইউরেনাস গ্রহের যে অরবিটটা, মানে সেটা কিন্তু আমাদের মানে ডিফারেন্ট, মানে যে কোনো ধরনের আমাদের নিউটনিয়ান যে থিওরি অফ গ্র্যাভিটি প্রেডিকশন যেটা আছে, মানে সেটা তুলনায় কিন্তু মানে সেটা হচ্ছে ডিফারেন্ট, এবং এটা আমাদের পজেস্ট করে যে পাজল অফ সায়েন্টিস্ট, মানে এটা এক ধরনের ধাঁধার মতো পরিস্থিতি তৈরি করে দিল আমাদের বিজ্ঞানী সমাজের মধ্যে। তো সেখানে অ্যাডামাস এবং হচ্ছে লেব্রেভিয়ার সলভ করলেন যে এই পাজলটাকে কিসের দ্বারা, সাজেস্টিং দ্যাট দেয়ার ওয়াজ অ্যানাদার প্ল্যানেট,
যেটা হচ্ছে কি নেপচুন আছে সেখানে, এবং সেটাতে এক্সার্টিং করতেছে অ্যাডিশনাল গ্র্যাভিটেশনাল ফোর্স অন ইউরেনাস, অর্থাৎ সেটা হচ্ছে আমাদের ইউরেনাসের মধ্যে একটা সংযুক্তিকরণ মহাকর্ষিক যে বলটা সেটাকে দিচ্ছে, এবং সেটা তারা ক্যালকুলেট করে তারা তাদের ম্যাস এবং পজিশনটাকে নির্দিষ্ট করে দিলেন। সেখান থেকেও তাহলে কি দেখা গেল যে আমাদের অরবিট অফ ইউরেনাস যেটা আছে সেটা কিন্তু একবারে পরীক্ষা নিরীক্ষিত হয়ে গেল। সেটা কিন্তু ভিন্ন মাধ্যমে, যদিও প্রথম দিকে কিন্তু আমাদের সেটা নিউটনের যে থিওরি অফ গ্র্যাভিটেশনাল যে প্রেডিক্টেড অংশটা সেটা দ্বারা কিন্তু আমাদের কমপ্লিফাইড হচ্ছিল না, কিন্তু পরবর্তীতে সেটাকে কিন্তু আমরা কি করতে পারলাম যে যখন হচ্ছে আমরা অ্যানাদার প্ল্যানেট অর্থাৎ নেপচুনের যখন আমরা অ্যাডিশনাল গ্র্যাভিটেশনাল ফোর্সটা যখন আমরা ইউরেনাসের উপর নিবা, তখন সেটার মাধ্যমে কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারলাম তার ম্যাস, তার ভর এবং পজিশনটাকে। একই সাথে তো নেপচুনটা যখন ডিসকভার্ড হইলো, এটার পরপরই যে পরিস্থিতিটা অলমোস্ট এক্স্যাক্টলি অ্যাদামাস এবং হচ্ছে লেভারেজের প্রেডিক্টেড যে পরিস্থিতি, তারা যেটাকে প্রেডিক্ট করেছিলেন বা যেটাকে তারা চিহ্নিত করেছিলেন, সেটা হচ্ছে আমাদের নিউটনের থিওরি অফ গ্র্যাভিটির নতুন একটা পরিস্থিতি হিসেবে চিহ্নিত হয়ে গেল। তার মানে এটাও কিন্তু একদিক থেকে কিন্তু আমাদের প্রতিষ্ঠিত পেল। ঠিক সেম ভাবে পপার সেখানে ক্রিটিসাইজ করতেছে যে মার্কসিস্ট যেটা করছে, তো তারা হচ্ছে বাধা পড়া হয়ে আছে তাদের থিওরির মধ্যে এবং এক্সপ্লেনড অ্যাওয়ে, এবং তারা সেটাকে ব্যাখ্যা করতেছে তাদের কনফ্লিক্টিং যে অবজারভেশনসগুলো অর্থাৎ তাদের সাংঘর্ষিক বা যেটার মধ্যে বিরোধ চলতেছে সব অবজারভেশনগুলোর দ্বারা, এবং সেটার দ্বারা তারা নতুন এক ধরনের এন্টাইটিটি বা পোস্টুলেটিং এর মধ্যে যাচ্ছে না, যেটার মাধ্যমে তারা কি করতেছে যে তাদের যে পুরাতন যে থিওরিটা অর্থাৎ সেই থিওরিটা রঙই থেকে যাচ্ছে। তার মানে পোপার এখানে ক্রিটিসাইজের সমালোচনা দিচ্ছে যে মার্কসের উচিত ছিল সেই জিনিসটাকে, বা যারা এখন চর্চাটা রাখতেছে যে সেটাকে বিভিন্ন দিক থেকে এক্সপ্লেন করার জন্য নতুন করে যে পরিস্থিতির জন্য সেটা হচ্ছে অবজারভেশনটা পর্যবেক্ষণটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, সেখান থেকে নতুন এক ধরনের পোস্টুলেটটাকে দেওয়া, অনুসিদ্ধান্তটাকে দেওয়া, যেখান থেকে এই থিওরিটার যে ভুল ভ্রান্তির বিষয়গুলো সেগুলো ঠিকভাবে যেন আমাদের সামনে আসে, যেটা ফলসিফিয়েবল হয়, এবং একই সাথে সেখান থেকে যেন নতুন এক ধরনের মোড় আমরা নিতে পারি। তো ঠিক একই সাথে পপার সেখান থেকে অ্যাটেম্প করলো যে ডেমোক্রেট সায়েন্স অর্থাৎ আমাদের যেটা হচ্ছে বিভিন্ন দিক থেকে প্রশ্নবিদ্ধ হতে পারে এই ধরনের যেসব সায়েন্সগুলো আছে, অর্থাৎ আমাদের যে বিজ্ঞান এবং হচ্ছে বিজ্ঞান নয় এরকম যে পার্থক্যগুলো, মানে সেগুলো থেকে হচ্ছে তিনি এই ডেমোক্রেট সায়েন্স থেকে তিনি সিউডো সায়েন্সটাকে কি করলেন, মানে সেটা থেকে হচ্ছে আলাদাকরণ করলেন, এবং সেটা তার লক্ষ্য ছিল। এবং বাই ক্রাইটেরিয়ন falsifiability is not quite right, তো তিনি তার যে পরিস্থিতিটাকে ব্যাখ্যা করছেন যা ক্রাইটেরিয়ান শর্তগুলো দিয়েছিল, এটা সব দিক থেকে দেখা যাচ্ছে সব দিক থেকে সঠিক অংশটাকে দিয়ে না। অ্যাজ এ সায়েন্টিস্ট ডু নট জাস্ট অ্যাবান্ডন, মানে একজন সায়েন্টিস্ট শুধুমাত্র মানে তার থিওরিগুলোকে মানে বাদ দিতে পারে না, যেটার দ্বারা হচ্ছে মোটামুটি একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের অবজারভেশনাল ডেটা নাই সেই কারণে, বাট তারা কিন্তু ইউজুয়ালি লুক ফর ওয়েজ, মানে সেটা বিভিন্ন ধরনের ওয়ে দেখতে পারে এবং একই সাথে এলিমিনেট করতে পারে এবং কনফ্লিক্টটাকে আরো বেশি তারা সোচ্চার রাখতে পারে, তারা সেটাকে ছেড়ে না দিয়ে। তো এটাই হচ্ছে মোটামুটি তাদের থিওরি হিসেবে পরবর্তীতে সেটা ডিস্ট্রিবিউটেড হবে। তো এইখানে পপার যে ক্রাইটেরিয়ানগুলো দিয়েছিলেন সেটা হচ্ছে এক্সক্লুডেড হয় বিভিন্ন ধরনের কেসের ক্ষেত্রে, এবং এক্সাম্পলেবরি সায়েন্স হিসেবে যেমন ডিসকভারি অফ নেপচুন, যেগুলো হচ্ছে অ্যাডামাস এবং লেভেরিয়ারের ক্ষেত্রে হয়েছিল, যেটা হচ্ছে এক্সপ্লেন করেছিল যে দ্য কনফ্লিক্ট বিটুইন নিউটনস থিওরি অর্থাৎ নিউটনের থিওরি অফ গ্র্যাভিটি এবং একই সাথে ইউরেনাস অরবিটের যেটা পোস্টুলেটেড নতুন প্ল্যানেট হিসেবে, সেটার দিক থেকে যে সাংঘর্ষিক পরিস্থিতি সেটাকে কিন্তু এক্সক্লুডেড করেছিল। তো এরপরে পপার যে অ্যাজুমটা দিয়েছিল যে সায়েন্সটা হচ্ছে আমাদের সার্বিক অর্থে প্রাকৃতিকভাবে প্রয়োজনীয়, এবং এটা হচ্ছে নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যগুলো আছে যে বৈশিষ্ট্যগুলো নির্ধারণ করে যে হোয়াট ইজ টু বি আ সায়েন্স, অর্থাৎ কি কি ধরনের বৈশিষ্ট্যগুলো থাকলে সেটা বিজ্ঞান হতে পারবে। অ্যান্ড দ্যাট যেটার কারণে তিনি বললেন যে ফ্রয়েড এবং মার্কস থিওরিজ ল্যাক, মানে তাদের মধ্যে একটা ঘাটতি আছে সেই সব ফিচারগুলো, যে ফিচারগুলো না থাকার জন্য সেটা সায়েন্স হতে পারছে না, অ্যান্ড দে ওয়ার আনসাইন্টিফিক, এবং যেটার কারণে সেটা হচ্ছে মোটামুটি অবৈজ্ঞানিক হিসেবেই থেকে যাচ্ছে। তো যদিও এই অ্যাজাম্পশনগুলো বিভিন্ন দিক থেকে প্রশ্নবিদ্ধ এখনো, এবং সায়েন্স ইজ আ হেটারোজেনিয়াস অ্যাক্টিভিটি, এটা খুবই ধরনের মিশ্র এক ধরনের কর্মকাণ্ড, এবং একই সাথে এটা খুবই ওয়াইড রেঞ্জিং একটা ডিসিপ্লিন এবং থিওরিসের দিক থেকে বিশেষ করে, এবং ইট মে নট হ্যাভ আ ফিক্সড সেট অফ ফিচার্স, এটার কখনোই কোনো ধরনের নির্দিষ্ট কোনো বৈশিষ্ট্য বা কোনো ধরনের সীমারেখা থাকতে পারেই না, এবং একই সাথে it may have a loose cluster of features most of which are possessed by most sciences, এবং একই সাথে but any particular science may lack any of features in the clusters and still be science। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যেসব সায়েন্সগুলো বলতেছি ওই সায়েন্স হওয়ার জন্য যেসব বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, ফিচারগুলো থাকা দরকার, সেসব গুচ্ছগুলোর সম্পূর্ণ অনেক কিছুই নাও থাকতে পারে, কিন্তু তারপরেও সেটা সায়েন্স। তো এই হচ্ছে মোটামুটি আমাদের যে মডার্ন সায়েন্সের অংশটা সেই সময়ের
থেকে কিভাবে আমাদের বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন চিন্তাগত দিকগুলোতে একটা সামঞ্জস্যতা দিয়ে এসেছে সেটা, এবং একই সাথে আমরা দেখলাম যে সায়েন্স বিষয়টা এক্স্যাক্টলি আসলে যতটুকু আমরা সহজভাবে ধরে থাকি সেই বিষয়টা আসলে ততটাও সহজ নয়। এটার জন্য আমাদের অনেক কিছু রয়েছে, এক্সপেরিমেন্টেশন এবং অবজারভেশন যে মেথডসগুলো, এবং এটার সাথে একই সাথে আমাদের হিস্টোরিক্যাল যে মার্কসের টার্নিং পয়েন্টের যে জায়গাগুলো সেগুলোর মধ্যে নতুনত্বের বিষয়গুলো সেখানে ইনক্লুড করা দিতে পারে, এবং একই সাথে যে অরিজিন অফ মডার্ন সায়েন্সের যে বিষয়গুলো অর্থাৎ আমাদের যে হিস্টোরিক্যাল যে ওয়েটা ছিল মানে সেটাকে কিভাবে সেটা বৃদ্ধি করেছে, সেখানে আমাদের কিভাবে সায়েন্টিফিক রেভলিউশনটা আসলো, এবং সেখান থেকে আমরা অ্যারিস্টোটেলিয়ান যে ওয়ার্ল্ড ভিউ ওয়ার্ল্ড ভিউটা সেটাকে আমরা কিভাবে নাকচ করলাম, কিভাবে আমরা জিওসেন্ট্রিক থেকে হেলিওসেন্ট্রিকে উত্তীর্ণ হয়েছি এবং সায়েন্টিফিক অর্থোডক্সির মধ্যে সেটা এস্টাবলিশ হয়েছে, এবং সেখান থেকে গ্যালিলিও, কেপলার এবং কোপারনিকাসের যে কাজগুলো সেগুলো কিভাবে অ্যারিস্টোটেলিয়ান থিওরিগুলোকে রিফিউটেড করেছে, এবং সেখান থেকে আমাদের যে গ্যালিলিও বিভিন্ন ধরনের যে পরীক্ষা নিরীক্ষামূলক যে পদার্থবিজ্ঞান সেটি কিভাবে তিনি আরো বেশি এক্সপ্যান্ডেড করেছেন, একই সাথে সেখান থেকে নিউটন নতুন করে কিভাবে নতুন সব দৃষ্টিভঙ্গিগুলোকে নিয়ে আসলেন, এবং একই সাথে তিনি ক্যালকুলাস, একই সাথে তিনি গ্র্যাভিটেশন, এইসব বিষয়গুলোর ডিটেলিং যেসব বিষয়গুলো দিতে থাকলো, তখন থেকে আমাদের এই মডার্ন সায়েন্সের অংশটা অনেক বেশি ভারী হওয়া শুরু করলো, এবং সেখান থেকে আমরা দেখলাম যে কেপলারের ল অফ মোশনসটাকে কিভাবে ব্যাখ্যা করা যাচ্ছে, এবং একই সাথে গ্যালিলিও যে পরন্ত বস্তু সেগুলোকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারতেছি গতি এবং মহাকর্ষ সূত্রের মাধ্যমে। একই সাথে নিউটনিয়ান মেকানিক্স থেকে নিউটনিয়ান ফিজিক্স থেকে আমরা সেখানে ডারউইনের সেই তত্ত্বটা রিভলিউশন থিওরি অফ ইভলিউশন ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে, সেটাও ছিল সেই সময়ের একটা সামাজিকতার দিক থেকে বন্ধনটাকে ভেঙে নতুন এক ধরনের দৃষ্টিভঙ্গি দেখানো, সেটা কোন কোন ক্ষেত্রের জন্য, সেটা হচ্ছে মডার্ন বায়োলজিক্যাল ওয়ার্ল্ড দিক থেকে। তারপরে ওয়াটসন এবং ক্রিকের যে ডিসকভারিটা, সেটা হচ্ছে বায়োলজিক্যাল রিসার্চের নতুন শাখা তৈরি করা দেয় মলিকুলার বায়োলজি, এবং সেটা খুবই দ্রুত বৃদ্ধি পাওয়া শুরু করেছিল, এবং তাদের ওই স্ট্রাকচারটা যখন তারা আবিষ্কার করেছিল সেটার মাধ্যমে নতুন সায়েন্টিফিক এক্সপ্লেনেশনটা আমরা পেয়েছি। এটার মাধ্যমে বর্তমান সময়টাতে আমরা আরো বেশি ডাইভার্সিটি পাচ্ছি কগনিটিভ সায়েন্সের মাধ্যমে, যেখানে কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নিউরোসায়েন্স এইসব বিষয়গুলো সম্পর্কযুক্ত হয়ে আমাদেরকে নতুন সব মেথোডোলজিক্যাল বিষয়গুলো দিয়ে দিচ্ছে, এবং একই সাথে সোশ্যাল সায়েন্সের অংশগুলো কিভাবে এসেছে এবং সেটা বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ বিভিন্ন দিক থেকে কিছু বিষয় যেগুলো কোনটা বিজ্ঞান কোনটা বিজ্ঞান নয় সেসব বিষয়গুলোর একটা সাধারণ কাউন্টারিং বিষয়গুলো দেখলাম, যে মার্কসের থিওরি কেন বিজ্ঞান বা বিজ্ঞান নয়, এবং একই সাথে ফ্রয়েডের যে থিওরিটা সেটা কেন বিজ্ঞান বা বিজ্ঞান নয়, কেন ফলস অ্যাবিলিটিটা থাকতে হবে, ফলস এবিলিটিটা আমাদের জন্য সবকিছুর জন্য কি গ্রহণীয় হবে কিনা, এটা নিয়ে আমাদের দেখা গেছে যে বিভিন্ন ধরনের একটা পরিস্থিতিগত দিকগুলো আছে, এবং একই সাথে আমাদের যে ইউরেনাসের যে অরবিটটা মানে সেটা হচ্ছে কেন নিউটনের থিওরি গ্র্যাভিটির দ্বারা প্রেডিক্টেড করা আমাদের জন্য ডিফারেন্ট ছিল, পরবর্তীতে সেটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করলাম সেটাও আমাদের কেন গ্রহণযোগ্য হলো। তো এই সব বিষয়গুলো মাধ্যমে আমরা দেখলাম যে আসলে বিজ্ঞান এবং ছদ্ম বিজ্ঞানের মধ্যে সাধারণ যে বেসিক পার্থক্যগুলো কি ছিল সেগুলো, যদিও আমাদের যে মার্কসের যে থিওরিটাকে প্রপার ব্যাখ্যা করেছেন সেই দৃষ্টিভঙ্গিটা এখনো প্রশ্নবিদ্ধ, এবং যেহেতু বিজ্ঞান একটা খুবই বিচিত্র অ্যাক্টিভিটি অর্থাৎ হেটারোজেনিয়াস অ্যাক্টিভিটির অন্তর্ভুক্ত, সেটাকে আমরা শুধুমাত্র কিছু ফিক্সড অফ সেট ফিচার্স দিয়ে সেটাকে আমরা নির্ধারণ করতে পারি না, নতুন বিভিন্ন ধরনের অ্যাজাম্পশন সেখান থেকে আসতেই পারে। তো এটাই হচ্ছে মোটামুটি আমাদের একটা সাধারণ আলোচনা, আমরা পরবর্তীতে বিষয়গুলো দেখব।